হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিএ বাংলা ডাইজেস্ট। আজকে আমরা ক্লাস 5 5 নম্বর ক্লাস নেব এবং সেটি আমাদের নভেম্বরের ফার্স্ট উইকের আজকে লাস্ট ক্লাস। ফার্স্ট উইকের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমাদের কভার হয়ে যাবে। তো আজকে আমাদের 25টা কোশ্চেন আছে, আমরা দেখে নিই কী আছে। ফাইড ওয়ার্ল্ড চেস কাপ ট্রফি। ফাইড কাপ যদি বলা হয় সেটা চেসের সাথে যুক্ত, তাহলে ফাইড ওয়ার্ল্ড কাপ চেস ট্রফির নতুন নাম কি রাখা হয়েছে? উত্তর হবে বিশ্বনাথন আনন্দ ট্রফি। ফাইড ওয়ার্ল্ড চেস ট্রফির নতুন নাম রাখা হয়েছে বিশ্বনাথ আনন্দ ট্রফি। ভারতের প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন তিনি ছিলেন বিশ্বনাথন আনন্দ। বিশ্ব প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ভারতের বিশ্বনাথন আনন্দ ছিলেন, তার নামেই ফাইড ওয়ার্ল্ড চেস ট্রফি নামকরণ করা হয়েছে সম্মান জানিয়ে। আনন্দ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল 2000 থেকে 2013, মাল্টিপল ফরম্যাটসে হয়েছিল এবং উপাধি ছিল লাইটনিং কিড, টাইগার অফ মাদ্রাজ। তার উপাধি ছিল লাইটনিং কিড এবং টাইগার অফ মাদ্রাজ। ফাইডের সদর দপ্তর হচ্ছে লসান, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের লসানে হচ্ছে তোমার ফাইডের সদর দপ্তর। প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার ছিল 1988। প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার 1988-তে তার জন্ম। এবং চেস অস্কার জয় হয় 6বার। চেস অস্কার জয় হয়েছে 6বার। ক্লাচ চেস 2025-এ কার বিজয় হয়েছে? হু ওন দ্য ক্লাস চেস 2025? উত্তর হবে ম্যাগনাস কার্লসেন। ক্লাস চেস 2025-এ বিজয়ী হন। এই টুর্নামেন্টের প্রতিটি ক্লাস রাউন্ডে অতিরিক্ত পয়েন্ট পাওয়া যায়, যা খেলাকে আরও কৌশল এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলে। ম্যাগনাস কার্লসেনের জন্ম হয়েছিল 1990 সালের নরওয়েতে। প্রাক্তন ওয়ার্ল্ড নাম্বার 1 ছিলেন তিনি 12+ বছরে এবং ক্লাস ফরম্যাট শুরু হয় 2020 সালে। কার্লসেন উপাধি হচ্ছে মোজার্ট অফ চেস বলা হয়। ফাইডের রেটিং হচ্ছে 2850 প্লাস পিক। আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025 কোন দেশ বিজয়ী হয়েছে? আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ আমরা জানি এবছর ইন্ডিয়া পেয়েছে। 2025 সালে আইসিসি ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। ভারতীয় নারী ক্রিকেট দলের এটি প্রথম ওডিআই বিশ্বকাপ জয়, যা দেশের ক্রীড়া ইতিহাসে একটি বড় মাইলফলক। টুর্নামেন্টের আয়োজক ছিলেন ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন হরমনপ্রীত কৌর এবং প্রধান পারফর্মার ছিলেন স্মৃতি মান্ধানা। আইসিসির সদর দপ্তর হচ্ছে দুবাইয়ে এবং ওমেন্স ক্রিকেট শুরু হয়েছিল 1973 সালে। আইসিসির সদর দপ্তর দুবাইয়ে। কোন বিখ্যাত অলিম্পিক চ্যাম্পিয়ন সবচেয়ে প্রবীণ সদ্য প্রয়াত হয়েছেন? কোন বিখ্যাত অলিম্পিক চ্যাম্পিয়ন সদ্য প্রয়াত হয়েছেন এবং তিনি সবচেয়ে প্রবীণ মানে সবচেয়ে বয়স্ক? উত্তর হবে চার্লস কস্টি 1948 লন্ডন অলিম্পিকের মেন্স টিম পারসুইটে সোনাজয়ী সাইক্লিস্ট। বিশ্বের প্রবীণতম জীবিত অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ছিলেন তিনি। তার মৃত্যুর সঙ্গে একটি ঐতিহাসিক ক্রীড়া অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তার জন্ম 1924 সালে ফ্রান্সে এবং তিনি টিম পারসুইট সাইক্লিংয়ে এই ইভেন্টে তিনি জয়ী হয়েছিলেন। অলিম্পিক জয় করেছিলেন 1948 সালে লন্ডনে। ফ্রান্সে এই ক্রীড়ার তিনি একজন আইকন হিসেবে পরিচিত এবং টিম পারসুইটের দূরত্ব ছিল 4 কিলোমিটার। বালিযাত্রা উৎসব কোন রাজ্যে পালিত হয়? উত্তর হবে ওড়িশাতে বালিযাত্রা উৎসব পালিত হয়। বালিযাত্রা ওড়িশায় পালিত হয় একটি ঐতিহ্যবাহী উৎসব, যা প্রাচীন কলিঙ্গর সামুদ্রিক বাণিজ্য বৈটা বন্দনা কে স্মরণ করে। এই উৎসবের নদীতে ছোট নৌকা ভাসানো হয়, যা বাণিজ্যিক যাত্রার প্রতীক। এর প্রধান স্থান কোথায়? এটা কটক এবং নদী হচ্ছে মহানদীতে এটি হয় এবং উদযাপন হয় কার্তিক পূর্ণিমাতে। অর্থ হচ্ছে কি ভয়েস টু বালিতে যাত্রা। ঐতিহাসিক রুট হচ্ছে বালি, জাভা, সুমাত্রা। যেহেতু আমরা জানি যে আন্দামান নিকোবরের ডান দিকে চলে গেলে ওদিকে আমাদের বালি, জাভা, সুমাত্রা এগুলোতে যাওয়া যায়। স্টারলিংকের সঙ্গে স্যাটেলাইট ইন্টারনেট চুক্তি করা হয় প্রথম ভারতীয় রাজ্য কোনটি? মহারাষ্ট্র। উত্তর হবে মহারাষ্ট্র সবচেয়ে প্রথম স্টারলিংকের সঙ্গে স্যাটেলাইটের ইন্টারনেটের চুক্তি করেছে। স্টারলিংক অংশীদার হয়ে ভারতের প্রথম স্যাটেলাইট ব্র্যান্ড ইন্টারনেট প্রসারকারী রাজ্য হয়েছে এবং এটি লক্ষ্য কি পশ্চিমঘাট ট্রাইবাল এলাকা এবং দূরবর্তী অঞ্চলে যেখানে উচ্চগতি ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া দরকার কিন্তু এখনও পরিকাঠামো তৈরি হয়নি, সেই সব জায়গায় স্টারলিংকের এই ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া। স্টারলিংকের প্যারেন্ট কোম্পানির নাম হচ্ছে স্পেস এক্স এবং এর ফাউন্ডার হচ্ছে এলন মাস্ক। মহারাষ্ট্রের ক্যাপিটাল হচ্ছে মুম্বাই এবং সেক্টর হচ্ছে এডুকেশন, রুরাল কানেক্টিভিটি এবং ইন্ডিয়ান রেগুলেটর হচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। ভারতের প্রথম ডিজিটাল ট্রাইবাল মিউজিয়াম কোথায় উদ্বোধন হয়েছে? উত্তর হবে ছত্তিশগড়ের প্রথম ডিজিটাল ট্রাইবাল মিউজিয়াম আমরা আগে ওগুলো পড়েছি, নাম হচ্ছে বীরনারায়ণ সিং মিউজিয়াম। এনার নামকরণ করা হয়েছে। ব্যয় হয়েছে 50 কোটি টাকা। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। এখানে যে সমস্ত উপজাতি আছে তা হচ্ছে গোন্ড, বৈগা, ওরাও। কোন মন্ত্রকের আন্ডারে করা হয়েছে? এটি মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। নেক্সট কোয়েশ্চেন, হিন্দুজা গ্রুপ অন্ধ্রপ্রদেশে কত কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন? উত্তর হবে
20,000 কোটি টাকা। হিন্দুজা গ্রুপ বন্দোবস্তের 20,000 কোটি টাকা বিনিয়োগ করে প্রতিশ্রুতি দিয়েছেন ইভি ম্যানুফ্যাকচারিং, ডেটা সেন্টার, লজিস্টিক। ডেটা সেন্টারগুলো তোমার এআই এর জন্য করা হয়। লজিস্টিক মানে হচ্ছে তোমার যাতায়াত ব্যবস্থা। রিনিউয়েবল এনার্জি যেগুলো তোমার সৌর বিদ্যুৎ বা বায়ু বিদ্যুৎ এই সমস্ত ব্যাপারে যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি। আর ইভি ম্যানেজার ইলেকট্রনিক ভেহিকেল বলা হয়। তো হিন্দুজা গ্রুপের ফাউন্ড হয় কত সালে তৈরি হয়েছিল? 1914 সালে। হেডকোয়ার্টার কোথায়? লন্ডনে। এর ক্যাপিটাল হচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হচ্ছে অমরাবতী। বিশাখাপত্তনম এখন ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে বিশাখাপত্তনম। যদিও অমরাবতী হচ্ছে তোমার মেন ক্যাপিটাল, এখনও সেভাবে তৈরি হয়নি বলে বিশাখাপত্তনম থেকে সমস্ত কিছু কাজ করা হয়। কোথায় কোথায় কাজ করা যায়? ইভিতে, রিনিউয়েবল এবং আইটিতে এরা কাজ করবে। এবং চেয়ারম্যানকে হিন্দুজা গ্রুপের অশোক হিন্দুজা হলেন চেয়ারম্যান। আনসিন, দ্য আনটোল্ড স্টোরি অফ দীপেন্দর গোয়াল অ্যান্ড দ্য মেকিং অফ জোম্যাটো। দ্য আনটোল্ড স্টোরি অফ দীপেন্দর গোয়াল অ্যান্ড দ্য মেকিং অফ জোম্যাটো, এই বইটি কার জীবনী নিয়ে লেখা? দীপেন্দর গোয়াল নিয়ে লেখা। জোম্যাটোর সহ-প্রতিষ্ঠা ছিলেন দীপেন্দর গোয়াল। জোম্যাটো মানে আমরা জানি এখন ব্লিঙ্কিটকেও কিনে নিয়েছে। তো জোম্যাটো হচ্ছে একদম তোমার একটা ডেলিভারি কোম্পানি। এর জীবন এবং উদ্যোক্তা যাত্রা নিয়ে রচিত জোম্যাটোর শুরুর সংগ্রাম, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বৈশ্বিক সম্প্রসারণের গল্প তুলে ধরা হয়েছে। জোম্যাটো প্রতিষ্ঠা হয় 2008 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন কে? দীপেন্দর গোয়ালের সাথে সাথে পঙ্কজ চাড্ডা। এর হেডকোয়ার্টার কোথায়? গুরুগ্রাম। পূর্ব নাম কি? ফুডিবে ছিল জোম্যাটোর আগের নাম। এবং আইপিও এসেছিল 2021 সালে। এখন এটি নিফটি 50 মানে ন্যাশনাল 50 যে কোম্পানি থাকে সবচেয়ে ভ্যালুয়েবল যে কোম্পানিগুলো আছে তার মধ্যে এটি ঢুকে গেছে জোম্যাটো। বন্দে মাতরমের 150 বছর মানে 1875 থেকে 2025 কোন উপলক্ষে পালিত হচ্ছে? উত্তর হবে প্রথম প্রকাশ হিসেবে পালিত হচ্ছে। বন্দে মাতরমের 150 বছর পালন করা হচ্ছে এর প্রথম প্রকাশ উপলক্ষে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এটি গান। উপন্যাস হলো আনন্দমঠ, এর অন্তর্ভুক্ত ছিল বন্দে মাতরম এবং স্বাধীনতা আন্দোলনের অপরিমেয় প্রভাব ফেলেছিল এই গানটি। এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং কোন উপন্যাসের অন্তর্ভুক্ত? আনন্দমঠ। তিনি লিখেছিলেন 1882 সালে। এর সুরকার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় গানের মর্যাদা পায় 1950 সালে। প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে কংগ্রেস সেশনে। 1,00,000 কোটি টাকার আরডিআই স্কিম কোন ক্ষেত্রে শক্তিশালী করার জন্য চালু করা হয়েছে? উত্তর হবে গবেষণা ও উদ্ভাবন। আর&ডি সেক্টরে গবেষণা এবং ইনোভেশনের ক্ষেত্রে 1,00,000 কোটি টাকা স্কিম চালু করা হয়েছে। ভারতে গবেষণা উদ্ভাবন ক্ষমতা বাড়াতে চালু করা হয়েছে এবং লক্ষ্য হলো ডিপ টেক, এআই, সেমিকন্ডাক্টর, বায়োটেক এবং স্পেস সহ উচ্চ প্রভাবশালী সেক্টরে উদ্ভাবনী প্রকল্পে সহায়তা করবে, তহবিলে সহায়তা দেবে। স্কিম কি ঘোষণা করেছে? ইউনিয়ন বাজেট 2025 করা হয়েছে এবং প্রশাসক কি? নীতি আয়োগ এবং ডিএসটি, ডিপার্টমেন্ট অফ ডিএসটি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অগ্রাধিকার ক্ষেত্রে এআই, স্পেস, কোয়ান্টাম, বায়োটেক এই সমস্ত জায়গাতে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং উদ্দেশ্য কি? আত্মনির্ভর ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করা। প্রথম বরাদ্দ হয়েছে 25,000 কোটি টাকা, ফেজ ওয়াইজ এটাকে দেওয়া হবে। এনবিএইচএম এর সুইট রিভলিউশন উদ্যোগ কোন খাতকে উন্নীত করেছে? উত্তর হবে মৌচাক বা মৌমাছি পালন, বি কিপিং বলা হচ্ছে। হর্টিকালচার মিশন বলা হয়, ন্যাশনাল বি কিপিং এবং হানি মিশন। এর সুইট রিভলিউশনের উদ্যোগ দেশের বি কিপিংয়ের মানে মধু পালন করা, মৌমাছি পালন করা এবং মধু উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ করে। এটি কৃষকদের অতিরিক্ত আয়, ফসল পরাগায়ন বৃদ্ধি এবং অর্থনৈতিক লাভ নিশ্চিত করে। এনবিএইচএম চালু হয় 2020 সালে। পরিচালনাকারীকে ন্যাশনাল বি বোর্ড, ন্যাশনাল বি বোর্ড এটি চালু করেছিল 2020 সালে। সুইট রিভলিউশনের ফোকাস হলো হাই কোয়ালিটি হানি এবং ট্রেনিং দেওয়া। ভারতের প্রধান মধু উৎপাদক রাজ্য হলো উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি মধু উৎপন্ন হয় উত্তরপ্রদেশে। পরাগায়নের ফলন বৃদ্ধি হয় 20 থেকে 25%। পিএম দেবয়ানী প্রকল্পের মাধ্যমে কোন পর্যটন সার্কিটে বিশেষ তহবিল বরাদ্দ করা হয়েছে? উত্তর হবে সোহরা চেরাপুঞ্জি ট্যুরিজম সার্কিট। চেরাপুঞ্জি কোথায় তোমরা জানো? যদি না জানো তাহলে তোমরা একবার দেখে আমাদের কমেন্ট সেকশনে জানাবে। পিএম দেবানী প্রাইম মিনিস্টার্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর নর্থ ইস্ট প্রকল্পের অধীনে, তাহলে সোহরা নর্থ ইস্টে বোঝাই গেছে, এবার কোন স্টেট সেটা তোমরা বলবে। চেরাপুঞ্জি সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সেটাও বলে দিলাম। ট্যুরিজম সার্কিটে বিশেষ তহবিল বরাদ্দ হয়েছে এই লক্ষ্যে উত্তর পূর্ব ভারতের ইকো ট্যুরিজম, গ্রিন করিডর এবং বৃষ্টি বনের সংরক্ষণ উন্নত করে। পিএম দেবাইন চালু হয়েছিল 2022 সালে। বরাদ্দ হয়েছে 6,600 কোটি টাকা। সোহরা অবস্থান মেঘালয়, এখানে বলেই দিয়েছে অলরেডি মেঘালয়।
মেঘালয়ের চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি পরিচিত ওয়ার্ল্ডস হেভিয়েস্ট রেইনফল জোন হিসেবে এবং বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে নর্থ ইস্টার্ন কাউন্সিল। ভারত কোন দুটি প্রতিষ্ঠানের সঙ্গে $38 বিলিয়ন মূল্যমানের ক্লাউড অংশীদারিত্ব স্বাক্ষর করেছে? উত্তর হবে ওপেন এআই এবং AWS। ভারত ওপেন এআই এবং AWS এর সঙ্গে $38 বিলিয়ন ক্লাউড এবং এআই অংশীদারিত্ব স্বাক্ষর করেছে। ক্লাউড বলতে যেখানে তোমার কোনো স্পেস লাগবে না, ওখানে সেভ করা থাকবে। এটা হচ্ছে এক ধরনের অনলাইন সেভ করে রাখার জায়গা, মেমোরি, অনলাইন মেমোরি বলা যেতে পারে। সার্ভারে একটা জায়গা ঠিক করে রাখা হয়, সেটাকে ইউজ করা হয় এবং সেটা $38 বিলিয়ন সঙ্গে অংশীদারিত্ব স্বাক্ষর করেছে, যার জন্য এটাকে ব্যবহার করতে পারবে ক্লাউড এবং এআই অংশীদারিত্ব। যার লক্ষ্য কি দেশে এআই এর অবকাঠামো তৈরি করা, ডেটা সেন্টার তৈরি করা এবং সরকারি ডিজিটাল ব্যবস্থাকে শক্তিশালী করা। এর ফলে ভারতে এআই স্টার্টআপের উন্নতি ত্বরান্বিত হবে। AWS এর প্যারেন্টকে, AWS এর প্যারেন্ট হলো অ্যামাজন কোম্পানি। ওপেন এআইয়ের প্রতিষ্ঠা হয় 2015 সালে। ভারতের ফোকাস সেক্টর কি, কোন কোন জায়গায় এআইকে ব্যবহার করবে? এডুকেশন, হেলথ কেয়ার এবং গভর্নেন্স। ডেটা সেন্টার এক্সপানশন হবে, 20টা নতুন জোনে ডেটা সেন্টার তৈরি করা হবে। যে ডেটা সেন্টার বলতে যেখানে সেভ করে রাখা হয়ে যাবে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বলো বা ডেটা বলো, ইনফরমেশন বলো, সেইগুলো হচ্ছে ডেটা সেন্টার। ডেটা সেন্টারগুলো এআইয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ঠান্ডা জায়গায় রাখার প্রয়োজন হয়, এই জন্য আরও বিশেষ করে তোমার ইউএসের সাথে এটাকে করা হয়েছে এবং এরকম অবকাঠামো নেই আমাদের এখানে, যার জন্য একটা বড় কারণ। এআই মিশন ইন্ডিয়া ঘোষণা করা হয়েছে 2024-25-এ। টাইফুন কালামাগিকে পাগাসা কোন স্থানীয় নাম দিয়েছে? এটা নিয়ে আমরা অলরেডি আগে ডিসকাশন করেছি, এর উত্তর হবে টিনো। এটা তোমার পাগাসা টাইফুন কালামাগির স্থানীয় নাম হচ্ছে টিনো। এটা ফিলিপাইনের আবহাওয়া দপ্তরের নাম হচ্ছে পাগাসা। পাগাসার সদর দপ্তর হচ্ছে মানিলা। এগুলো আমি ম্যাপে দেখেছিলাম অলরেডি আগের ক্লাসগুলোতে, অবশ্যই দেখে আসবে তোমার। কালামাগি অরিজিন হচ্ছে প্যাসিফিক ওসিয়ানে এবং মৌসুমি হচ্ছে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত। ক্যাটাগরি হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন। তাহলে টিনো যে বলছি আমরা, টিনোটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন এক ধরনের। পূর্ববর্তী শক্তিশালী টাইফুন ছিল হাইয়ান কীভাবে কোথায় দিয়ে যাচ্ছিল তার আমরা ম্যাপেও দেখিয়েছিলাম। APEDA এর ফুল ফর্ম কিন্তু আমরা অলরেডি আগের ক্লাসে বলেছি। ভারতের প্রথম FRK ফর্টিফাইড রাইস কার্নেল কোন দেশে রপ্তানি সুগম করেছে? উত্তর হবে কোস্টারিকা। তোমরা আগের ক্লাসগুলো দেখে আসলে এই ক্লাসগুলো অনেক সহজ হয়ে যাবে। নেক্সট কি বলছে, APEDA ভারতের প্রথম ফর্টিফাইড রাইস কার্নেল রপ্তানি কোস্টারিকাতে পাঠানোর প্রক্রিয়া সুগম করেছে। এফআরকে পুষ্টিহীনতা দূর করতে, মানে ফর্টিফাইড রাইস কার্নেল পুষ্টিহীনতা দূর করতে চালের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়, যা সরকারি পোষণ সংক্রান্ত উদ্যোগকে শক্তিশালী করে। পোষণ মানে নিউট্রিশনের তোমার যে স্কিম, সেটা হলো পোষণ। APEDA প্রতিষ্ঠায় 1986 সালে। এফআরকেতে থাকে কি কি? আয়রন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B12। কোস্টারিকার রাজধানী হচ্ছে সান জোস এবং রপ্তানিকারক সহায়তা হলো IREF। এরও ফুল ফর্ম আমি আগে বলে দিয়েছি। এফআরকের মূল প্রকল্প হচ্ছে পোষণ অভিযান। এসবিআই সিঙ্গাপুরের কোন পরিষেবা পে নাও এর সঙ্গে ইন্টিগ্রেটেড হয়েছে? উত্তর হবে ইওনো ইউপিআই। ইওনো ইউপিআইয়ের সঙ্গে ইন্টিগ্রেট করা হয়েছে। সিঙ্গাপুর ইওনো ইউপিআইকে পে নাও এর সঙ্গে ইন্টিগ্রেট করেছে, যার মাধ্যমে ভারত থেকে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর থেকে ভারতে ইনস্ট্যান্ট ক্রস বর্ডার পেমেন্ট করা সম্ভব হবে। এটা আগেও ছিল, অনেক আগে থেকে এটা চালু করা হয়েছে এবং সিঙ্গাপুর ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বলা হচ্ছে পে নাও সিস্টেমকে। নিয়ন্ত্রক হচ্ছে মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর, MAS, মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর। ভারতের আন্তর্জাতিক ইউপিআই প্রথম সংযোগ হয় সিঙ্গাপুর 2023 সালে। এসবিআই সিঙ্গাপুর ব্রাঞ্চে প্রতিষ্ঠা হয় 1977 সালে। NPCI ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রযুক্তি ইউপিআই QR ইন্টারঅপারেবিলিটি চালু করেছিল। ভারতের কোন ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ইউপিআই সম্প্রসারণ করেছে? উত্তর হবে বায়োল্যাটারাল QR ইন্টারঅপারেবিলিটি এবং ক্রস বর্ডার পেমেন্ট লিঙ্কসের মাধ্যমে। ভারত QR ইন্টারঅপারেবিলিটি এবং ক্রস বর্ডার পেমেন্ট লিঙ্ক, ইউপিআই পে নাও, ইউপিআই QR, UAE-র মতো ব্যবস্থার মাধ্যমে বিশ্বব্যাপী ইউপিআই সম্প্রসারণ করেছে। এর ফলে বিদেশে ভারতীয় পর্যটক, ছাত্র এবং ব্যবসায়ীরা সহজে পেমেন্ট করতে পারছেন। প্রথমে ইউপিআই আন্তর্জাতিক সংযোগ হয় সিঙ্গাপুরের পে নাও। অন্যান্য দেশ যেমন UAE, ফ্রান্স, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশের সাথেও এই সংযুক্ত করা হয়েছে। পরিচালনকারী সংস্থা NPCI ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড, NIPL। NPCI ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড, সেই নাম থেকে NPCI ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেড থেকে NIPL শর্ট ফর্ম করা হয়েছে। ভারতীয় মডেল হচ্ছে ইউপিআই ওপেন API ফ্রেমওয়ার্ক, যেটা মূল লক্ষ্য কি? গ্লোবাল ডিজিটাল পেমেন্ট লিডারশিপে এগিয়ে যাওয়া। ভারত বিশ্ববিদ্যালয় ভিত্তিক কোন উদ্যোগের সম্প্রসারণ করেছে? উত্তর হবে ইউনিভার্সিটি ইনোভেশন হাব। ভারত দ্রুত ইউনিভার্সিটি ইনোভেশন হাব সম্প্রসারণ করছে, যাতে ছাত্রদের ডিপ টেক রিসার্চ, AI ইনোভেশন, স্টার্টআপ ইনকিউবেশন প্রভৃতিতে এবং প্রযুক্তি উন্নয়নের সুযোগ বাড়ে। এই হাবগুলি ভারতের RDI নীতির অংশ। ইনোভেশন হাব ফোকাস হচ্ছে কী কী কিছু ফোকাস দেওয়া হচ্ছে?
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্টর এবং কোয়ান্টাম টেকনোলজিতে। প্রথম হাব হবে আইআইটি দিল্লিতে, সমর্থক সংস্থা হবে ডিএসটি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স টেকনোলজি, এবং মিটওয়াই মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি। স্টার্ট আপ ইন্ডিয়া মিশন চালু হয় 2016 সালে। লক্ষ্য কি? স্টুডেন্ট লেড ইনোভেশন ইকোসিস্টেম। এনপিসিআই সংস্কারের মাধ্যমে কোন ক্ষেত্রে উন্নতি ঘটেছে? উত্তর হবে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে উন্নতি ঘটেছে। এনপিসিআই বিভিন্ন সংস্কার হয়, যেমন ইউপিআই লাইট, ক্রেডিট অন ইউপিআই, বিবিপিএস এক্সপানশন, ফাস্ট্যাগ রিফর্ম ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে আরও দ্রুত নিরাপদ অন্তর্ভুক্তিমূলক করে তুলেছে। এনপিসিআই প্রতিষ্ঠা হয় 2008 সালে। প্রধান পণ্য ইউপিআই, রুপে, বিবিপিএস এবং এইপিএস। ইউপিআই ব্যবহারকারী 35 কোটি প্লাস ইউপিআই ব্যবহারকারী ইউজার আছে। প্রতি মাসে লেনদেন হয় 12,000 কোটি টাকার উপরে, এবং নিয়ন্ত্রক সহ হচ্ছে আরবিআই এবং মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স। ইন্ডিয়ান ডেনমার্ক আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স। ইন্ডিয়ান ডেনমার্ক বিজনেস কাউন্সিল কোন ক্ষেত্রকে শক্তিশালী করেছে? উত্তর হবে গ্রিন এনার্জি এবং স্ট্র্যাটেজিক কোঅপারেশন। ইন্ডিয়া এবং ডেনমার্ক নামটা মনে রাখবেন। ইন্ডিয়া ডেনমার্কের বিজনেস কাউন্সিল কোন ক্ষেত্রে শক্তিশালী করেছে? গ্রিন এনার্জি এবং স্ট্র্যাটেজিক কোঅপারেশন। দু দেশের মধ্যে গ্রিন এনার্জি, ক্লাইমেট টেকনোলজি, ওয়াটার ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক সেক্টরসের সহযোগিতা বাড়িয়েছে। এই কাউন্সিল গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপের 2020 অধীনে কাজ করছে। ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। পার্টনারশিপ শুরু হয়েছে 2020 সালে। গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোকাস সেক্টর কি? উইন্ড এনার্জি এবং ওয়াটার ম্যানেজমেন্ট। ভারতের ডেনমার্কের সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে ডেনিশ ওয়াটার অ্যালায়েন্স। ভারত ডেনমার্কের বাণিজ্য বৃদ্ধি হয়েছে ইউএসডি $5 বিলিয়ন প্লাস ডলারের। খনি নিরাপত্তার জন্য খনি নিরাপত্তার জন্য কোন প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? উত্তর হবে এআই বেস থার্মাল ইমেজিং ইকোসিস্টেম। ভারত এআই বেস থার্মাল ইমেজিং সিস্টেম খনি নিরাপত্তার জন্য গ্রহণ করেছে। এটি হিট অ্যানোমালিজ হিটের তাপমাত্রার ওঠানামা, আন্ডারগ্রাউন্ড ফায়ার জোন এবং গ্যাস বিল্ড আপ এবং সাবসিডেন্স রিস্ক দ্রুত শনাক্ত করে, এবং প্রযুক্তিটি খনির দুর্ঘটনা রোধে অত্যন্ত কার্যকর হয়। এআই বেস থার্মাল ইমেজিং সিস্টেম কার সাথে? এআই বেস থার্মাল ইমেজিং সিস্টেম চালু করা হয়েছে। এর অংশীদারি সংস্থা কে কে আছে? ইসরো, এনআরএসসি, বিসিসিএল এবং সিএমপিডিআই। এরা সবাই সংযুক্ত আছে এই প্রযুক্তির সাথে। প্রধান প্রযুক্তি কী কী? টিআইআর, এসডব্লিউআইআর, এআই অ্যানালিটিক্স। এগুলোর সম্পূর্ণ আমরা আগের দিনে ক্লাসে বলেছিলাম, অবশ্যই আগের ক্লাসগুলো করে আসবে, তাহলে এগুলো সব সম্পর্কে জানতে পারবে। খনি এলাকা হচ্ছে ঝাড়িয়া কোলফিল্ড, এটাও আমরা যে বলেছিলাম ঝাড়খণ্ডের ঝাড়িয়া কোলফিল্ড কোথায় আছে? বোকারোতে আছে। বিসিসিএল এর পার্টনারশিপ কোল ইন্ডিয়া থার্মাল, এই যে বিসিসিএল যেটা আছে কোম্পানি, এটা হলো কোল ইন্ডিয়ার একটি প্যারেন্ট কোম্পানি, কোল ইন্ডিয়ার একটি সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে বিসিসিএল। থার্মাল ইমেজিং সুবিধা কি? আর্লি ওয়ার্নিং ডিটেকশন এখানে করা যায়। ভারত 2025 সালে কোন বৃহৎ পরিবেশগত জরিপ ঘোষণা করেছে? উত্তর হবে ন্যাশনাল এনভায়রনমেন্ট সেন্সাস 2025। ভারত 2025 সালে ন্যাশনাল এনভায়রনমেন্ট সেন্সাস ঘোষণা করেছে, যার লক্ষ্য বন, জলভূমি, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য এবং মানব পরিবেশ সম্পর্কিত সমন্বিত ডেটা সংগ্রহ। এই ধরনের প্রথম সর্বভারতীয় পরিবেশের জরিপ এটি। পরিচালনাকারী কি? MOEFCC, স্টেট অফ ফরেস্ট ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট আর স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট, এরা হচ্ছে পরিচালনাকারী। প্রথম বছর হচ্ছে 2025 সালে চালু করা হয়েছে, এবং ফরেস্ট, ওয়েটল্যান্ড, ক্লাইমেট ডেটা এগুলোকে বেশি ফোকাস করা হচ্ছে। ভারতের জীববৈচিত্র্যের র্যাঙ্ক হচ্ছে 8th মেগা ডাইভার্সিটি কান্ট্রি বলা হয়। 8th মেগা ডাইভার্সিটি কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। সহায়ক সংস্থা কে কে? জেডএসআই, বিএসআই, ডব্লিউআইআই। ভারতীয় রেল কোন ক্ষেত্রগুলোতে ডিজিটাল সংস্কার ঘোষণা করেছে? উত্তর হবে টিকিটিং, নিরাপত্তা, মালবাহী এবং যাত্রী পরিষেবাগত ডিজিটাল সংস্কার ঘোষণা করেছে। ভারতীয় রেল টিকিটিং অটোমেশন, এআই বেস সেফটি সিস্টেম, ফ্রেইট ডিজিটাইজেশন, রিয়েল টাইম প্যাসেঞ্জার সার্ভিস সহ বিভিন্ন ডিজিটাল সংস্কার ঘোষণা করেছে। এর ফলে যাত্রী সুবিধা, নিরাপত্তা এবং রেল পরিবহনের দক্ষতা বৃদ্ধি পাবে। রেলওয়ে মিনিস্টার হচ্ছে কি এখন? অশ্বিনী বৈষ্ণব। ইন্ডিয়ান রেলওয়ে প্রতিষ্ঠা হয়েছিল 1853 সালে। প্রধান প্রযুক্তি হচ্ছে কবচ, এআই বেস সিসিটিভি। এবং ফ্রেইট সিস্টেম কী আছে? এফওআইএস ডিজিটাল প্ল্যাটফর্ম, এবং টিকিটিং ইউটিএস, আইআরসিটিসি, নেক্সট জেন এর মাধ্যমে টিকিট করা হয়। ভারতের কোন ধরনের, লাস্ট কোশ্চেন, ভারতের কোন ধরনের সামরিক মহড়ায় সর্বাধিক অংশগ্রহণ বাড়িয়েছে? উত্তর হবে বিভিন্ন দেশ ভারত যৌথ মহড়া, মাল্টিন্যাশনাল এবং বায়োল্যাটারাল যে সমস্ত মহড়াগুলো হয়, সামরিক মহড়ায় অংশগ্রহণ করা শুরু করেছে, বেশি সর্বাধিক অংশগ্রহণ বাড়িয়েছে। এসব মহড়া থেকে কী কী? ইয়ুথ অভ্যাস, সূর্যকিরণ, সিমবেক্স, গারুদা, বরুণা, মিলন, এগুলো সম্পর্কে আমি সব কটা সম্পর্কে বলেছি, কার সাথে কোন দেশের সাথে এগুলো কৌশলগত অনুশীলন সেগুলো আমরা আগে বলেছি, যা ইন্টারঅপারেবিলিটি এবং ডিফেন্স রেডিনেসকে বাড়িয়ে তোলে। যেমন ইন্ডিয়া ইউএসের মধ্যে ইয়ুথ অভ্যাস, ফ্রান্স ইন্ডিয়ার মধ্যে গারুদা বা বরুণা দুটোই, সিঙ্গাপুর ইন্ডিয়ার মধ্যে সিমবেক্স, এবং শ্রীলঙ্কা ইন্ডিয়ার সাথে মিত্রশক্তি এবং মাল্টিন্যাশনাল হচ্ছে মিলান,
এটা ভাইজ্যাগে হয়, বিশাখাপত্তনমের উপরে অন্ধ্রপ্রদেশে। আজকে এই পর্যন্তই আমাদের টোটাল 25টা কারেন্ট অ্যাফেয়ার্স করলাম এবং আমাদের নভেম্বরের ফার্স্ট উইকের 5টি ক্লাস কমপ্লিট হয়ে গেল। 105টা আমরা এখানে এমএমসিকিউ করলাম, তার সাথে আমরা 5টা করে যদি স্ট্যাটিক জিকেও করে থাকি তাহলে আমাদের 500টার উপরে টোটাল জিকে রেডি হয়ে গেল। টোটাল 5টা ক্লাসে 500টা জিকে রেডি হয়ে গেল। তো বুঝতেই পারছো যে কতটা আমরা ফাস্ট এগোচ্ছি, এবং তোমরা যদি বারবার এগুলো না দেখো এবং একটা সময় পরে দেখবে যে অনেক কিছু রিপিট হচ্ছে, কিন্তু সেটা রিভিশনের কাজ হবে। তো ক্লাসগুলোকে ফলো করো, ক্লাসগুলো ফলো করলে কিন্তু তোমরা অনেক কিছুই জানতে পারবে। আমাদের এই সিএ বাংলা ডাইজেস্টের বাইরে আর দুটি চ্যানেল আছে, দীক্ষা এবং দ্য সিভিল ফিউশন। সিভিল ফিউশনে আমরা ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি একদম রিলেটেড কোশ্চেন অ্যান্সার আলোচনা করি এবং কনসেপ্ট তোমার ক্লাস দেওয়া হয়। আর দীক্ষাতে আমরা ডব্লিউবিসিএসের বাইরে যে সমস্ত আছে, বিশেষ করে ডব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এসএসসি বা গ্রুপ ডি, ডব্লিউবিপিএসসি যে সমস্ত পরীক্ষা থাকে তার উপরে ক্লাস দিয়ে থাকি। তো এই দুটোতেও আপনারা সাবস্ক্রিপশন করে নেবেন, 3টে চ্যানেলেই। তো আজকে ক্লাস এই পর্যন্ত। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে যাবেন, আর যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।